মেঘ অনুকে শাড়ি পরাতে সাহায্য করছিল। হঠাৎ করে কলিং বেল আওয়াজ শুনে অনু মেঘকে বলল, যা গিয়ে তো মেঘ, ফুফিরা হয়তো চলে এসেছে, দরজাটা খুলে দিয়ে আয়। মেঘ দরজা খুলতেই সম্মতি নয়ে তাকিয়ে রইল। সামনে আদ্র একটা নীল রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, হাতে ব্যান্ডের ঘড়ি, মুখে মৃত হাসি রেখা টেনে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে বলবেন? আদ্র কথায় মেঘ একটু লজ্জা পেয়ে বলল, না, ভেতরে আসুন। ফুফি কোথায়? মা আসছেন কিছু জিনিসপত্র নিয়ে। মেঘ আদ্রকে বসিয়ে রেখে মাকে ডাকতে চলল। মা দেখো, আদ্র ভাইয়া চলে এসেছে। মেঘের মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলেন, ও মেঘ, এখানে শরবতের গ্লাসগুলো আছে, নিয়ে আয়। আর দেখ তো অনু রেডি হয়েছে কিনা, বল তাড়াতাড়ি আসতে। কেমন আছো আদ্র? জি মামি, ভালো। আপনি কেমন আছেন? এই তো তোমাদের দোয়ায় আছি। তা আপা কোথায়? মা আসছেন, বলল কিছু জিনিসপত্র নেওয়ার আছে। নেও বাবা, শরবতটা খেয়ে নাও। ব্যস্ত হবেন না মামি। মেঘ অনুকে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা অনু, আজ তুই শাড়ি কেন পরছিস? আর আদ্র ভাইয়া যে কিনা জীবনও তাকে পাঞ্জাবি পরতে দেখলাম না, সে আজ পাঞ্জাবি পরেছে, ব্যাপারটা কি? আমি জানি না, মাকে জিজ্ঞাসা কর। আচ্ছা মা তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। মেঘের মা আদ্র আর তানিশা আরমানের সাথে কথা বলছিলেন। মেঘ যেতেই তানিশা আয়মান বলে উঠল, কিরে মেঘ, কোথায় ছিলি এতক্ষণ ধরে? এই তো ফুপি, অনুকে শাড়ি পরাতে সাহায্য করছিলাম। তানিশা আয়মান মেঘের হাত ধরে তার সাথে বসালেন। আর্দ্র ফোন টিপছিল। আর্দ্রর মা বলে উঠল, জানিস মেঘ, তুই যদি অনুর থেকে বড় হতি তাহলে তোকেই আমার ছেলের বউ বানাতাম, কিন্তু তুই ছোট, অনুর আগে তো তোকে তোর মা বাবা বিয়ে দিবেন না, তাই চাইতেও পারলাম না। তানিশা আরমানের কথায় মেঘ অবাকের চরম পর্যায়ে পৌঁছায় গেল। তার মস্তিষ্কে কথাগুলো যেন ঠিক মতো পৌঁছালো না। কি বললে ফুফি, কিছু বুঝতে পারলাম না। ভাবি, আপনি মেয়েকে কিছু জানাননি? আসলে আপা, মেয়েকে ওর বাবা জানাতে বারণ করেছিলেন। অনুর বিয়ের কথা শুনলে হয়তো কিছুইতেই রাজি হতো না, বোনকে বড্ড ভালোবাসে। আদ্র এতক্ষণে মোবাইল থেকে মুখ তুলে মেঘের দিকে তাকালো। মেঘের মস্তিষ্কের সাথে যেন মনের দ্বন্দ্ব চলতেছে। অনু এসে সবাইকে সালাম জানালো। তানিশা আরমান অনুকে আদ্রর পাশে বসালেন। দেখি তো দুজনকে কেমন লাগছে, বা বেশ মানিয়েছে, মেঘের মা বললেন। তা তো বটে। মেঘ যেন কিছুতেই আদ্রর সাথে অনুকে সহ্য করতে পারছে না। কেন, সে কারণ তার জানা নেই। আদ্র মাকে বলল, মা, আমার একটা কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। মেঘ আর ওখানেই বসে থাকতে পারল না, কেন যেন তার বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, যার কারণ তার জানা নেই। মেঘ রুমে আসতেই আচমকা একটা হাত এসে হ্যাঁচকা টানে তার সাথে জড়িয়ে ধরল। হঠাৎ একজোড়া শক্তপোক্ত বাহু এসে মেঘকে জড়িয়ে ধরল। মেঘ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শক্তপোক্ত বাহুর সাথে পেরে উঠল না। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসলো, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেঘ। এতক্ষণ মেঘের রুমের লাইট অফ ছিল, বাহিরের আলো রুমে প্রবেশ করার কোনো উপায় ছিল না। হঠাৎ আলোটা জ্বলে উঠল, মেঘ আর কাউকে দেখতে পেল না, তবে কে তাকে জড়িয়ে ধরেছিল এটা তার বোধগম্য হলো না। এদিকে মেঘের মনে অজানা এক কষ্ট অনুভব করছে, সে কেন এই কষ্ট জানা নেই তার। মেঘের মা আর্দ্রকে বিদায় দিয়ে অনুকে মেঘের রুমে পাঠালো। হঠাৎ এভাবে চলে আসার কারণে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে কারো হাতের স্পর্শে ফিরে তাকালো। কিরে, এভাবে চলে আসলি যে? এমনি। মেঘ, তোর কি কোনো কারণে মন খারাপ? কেন বলতো? না, তোকে দেখে মনে হচ্ছে তোর মন ভালো নেই। মেঘ উত্তর দিল না, মাত্র শ্বাস ফেললো। অনু আর কিছু বলল না, চলে গেল। মেঘ আজ অনেক দিন পর উষার সাথে দেখা করলো।
মেয়েটা বড্ড বুদ্ধিমতী। চট করে মেঘের মন খারাপ বুঝে গেল, তবে সে প্রকাশ করলো না। সে জানে মেঘ বরাবরই চাপা স্বভাবের, ও যদি নিজ থেকে কিছু বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জিজ্ঞেস করলো না। মেঘ, চল না আজকে ফুচকা খাই। মেঘ এতক্ষণে আকাশের দিকে চেয়েছিল। উষার কথায় তৃপ্ত শ্বাস ফেলে বলল, চল। মেঘ আর উষা ফুচকা খাচ্ছিল। হঠাৎ বিষম খেলো মেঘ। এক বোতল পানি এগিয়ে দিল। একটা হাত মেঘ তাড়াতাড়ি পানির বোতলটা নিয়ে পানি খেলো। এতক্ষণে পানি খাওয়ার চক্করে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিতেই ভুলে গিয়েছিল। ছেলেটি সুদর্শন যুবক। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। উষাকণ্ঠে হুঁশ ফিরল মেঘের। মেঘের জন্য পানি আনতে গিয়েছিল উষা। মেঘ, ঠিক আছিস তুই? এই নে পানি। মেঘ বলল, আর লাগবে না। সামনে থাকা লোকটি বলল, কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে হয় ম্যাম। ধন্যবাদ? আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার নাম জানতে পারি? জি, আমি মেঘ। আমি নিবিড় সাহারিয়া। উষা মেঘকে চিমটি কেটে বলল, আর কিছু জানবি নাকি এভাবে দাঁড়িয়ে থাকবি? মেঘ আর কিছু বলে না। ছেলেটার ফোন আসতে পিছনে ফিরে কথা বলছিল। তক্ষণে মেঘ আর উষা চলে গেল। নিবিড় পিছনে ফিরতেই আর মেঘকে দেখতে পেল না। তীব্র শ্বাস ফেলে বলল, কে তুমি মায়াবতী? এ কোন মায়ায় জড়ালে আমায়? অন্যদিক আদ্র ফোনে কার সাথে যেন কথা বলছিল। ওদিকের কাজ সব ঠিকঠাক? লোকটি উত্তর দিল, জি স্যার। কলটা কেটে আদ্র বলে উঠল, আর কিছু সময়ের অপেক্ষা করো যান, আমি সব কিছু ঠিক করে দিব। আজ অনেকদিন পর মেঘ ভার্সিটিতে গেল। উষা মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কিরে মেঘ, কেমন আছিস? এই তো ভালো, চল ক্লাসে যাই। মেঘ আর উষা পা বাড়াতেই একটা ছেলে মেঘ বলে ডেকে উঠল। পিছনে তাকাইতেই দেখতে পেল একটা সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই মেঘ বলল, আপনি এখানে কি করছেন? তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? আমি এই ভার্সিটিতে পড়ি আর তোমার সাথেই তোমাকে দেখতে পেতাম, তাই আসলাম। ও, কিন্তু আগে তো আপনাকে কোনোদিন ভার্সিটিতে দেখিনি। আসলে আমি ততটা ভার্সিটিতে আসি না। ও আচ্ছা, চলি, ক্লাস শুরু হয়ে যাবে। মেঘ পা বাড়াতে নিবিড় আবার বলে উঠল, মেঘ, আমরা কি বন্ধু হতে পারি? মেঘ কিছুটা স্তব্ধ বোধ করছিল। উষা বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম। চলো ক্লাসে যাই। ক্লাসে মেঘ আর উষা একই সাথে বসলো। পিছনে নিবিড় বসলো। ক্লাসের ছাড় আসতেই সবাই দাঁড়িয়ে উঠল। মেঘ যেন বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সিট ডাউন প্লিজ। সবাই বসে পড়লেও মেঘ এখনো দাঁড়িয়ে আছে। উষা মেঘের হাতে চিমটি কেটে বলল, কিরে মেঘ, দাঁড়িয়ে আছিস কেন? মেঘ তো পুরো অবাক, কারণ তার সামনে আর কেউ না, দ্য গ্রেট আদিয়াত আরমান না আদ্র দাঁড়িয়ে আছে। আদ্র মেঘকে ধমক দিয়ে বসতে বলল। মেঘ উষাকে জিজ্ঞেস করলো, উনি এখানে? উষা বলল, উনি তো আমাদের নতুন টিচার হিসেবে জয়েন করেছে। জানিস তো, খুব রাগী। আর তুই কি ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি আমার কাজিন হয়, তবে আর কাউকে বলবি না। আদ্র ভাইয়া ব্যক্তিগত লাইফ আলাদা রাখতে পছন্দ করে। তো স্টুডেন্ট, তোমাদের গতকাল যে পড়া দিয়েছি সেগুলো কি কমপ্লিট হয়েছে? আর যে না পড়ো তারা ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও। মেঘ প্রায় অনেক দিন ভার্সিটিতে আসে না, তাই পড়াশোনাও ঠিকমতো করা হয় না, তাই সে ক্লাসের বাইরে দাঁড়িয়ে রইল।